হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। জানেন, অনেক দিন মনে মনে ইচ্ছা ছিল আলিপুর জেলটাকে একবার দেখবার, কিন্তু কোনো সুযোগ ছিল না। এই ইচ্ছেটা এতটাই প্রবল ছিল যে ভগবান যেন আমার সেই ইচ্ছেটাকে পূরণ করার জন্যই আলিপুর জেলটাকে মিউজিয়াম করে দিয়েছেন। আর আমারও আজ সেই ইচ্ছা পূরণ হতে চলেছে। মনের মধ্যে একটা প্রচণ্ড উত্তেজনা অনুভব করছি। ভারতের ৭৫তম স্বাধীনতা দিবসে এই জেলকে মিউজিয়ামে পরিণত করা হয়। এখানে কার পার্কিং করার অনেক জায়গা আছে। যারা গাড়িতে আসবেন তারা এখানে কার পার্কিং করে রাখতে পারবেন। এই গেট দিয়ে ভেতরে ঢুকে টিকিট কাটতে হবে। এখানে ৩ বছর পর্যন্ত বাচ্চাদের কোনো টিকিট লাগে না, তবে ৩ বছরের ওপর হলে ফুল টিকিট ৩০ টাকা করে লাগবে। প্রতি সোমবার এই আলিপুর জেল বন্ধ থাকে, আর অন্য দিন ১১টা থেকে বিকেল ৫টা ৩০ পর্যন্ত খোলা থাকে। গেট দিয়ে ভেতরে ঢুকেই এরকম একটা সাজানো বাগান আপনাদের চোখে পড়বে। বাইরে থেকে কোনো খাবার ভেতরে নিয়ে যাওয়া যাবে না, তবে অসুবিধা নেই, ভেতরে প্রচুর খাবার স্টল আছে আর রেটও মোটামুটি রিজনেবল। আর একটা কথা আপনাদের এখানে বলে রাখি, এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো হয় সন্ধ্যে ৬টা থেকে। পার হেড ১০০ টাকা করে টিকিট। আপনারা কোন ভাষায় লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখতে চান সেটা জেনে নিয়ে তারপর টিকিটটা আগে থাকতেই কেটে রাখবেন। এখানে ঢুকেই গাটা ছমছম করে উঠল। এই সেই ফাঁসির মঞ্চ যেখানে ক্ষুদিরাম সহ বহু বিপ্লবীকে ফাঁসি দেওয়া হয়েছিল। ২০০৪ সালে এখানে ধনঞ্জয় চট্টোপাধ্যায়কে লাস্ট ফাঁসি দেওয়া হয়, তারপর আর এখানে কোনো ফাঁসি দেওয়া হয়নি। দেখেই এখন গায়ে কাটা দিচ্ছে যে এখানে সব বিপ্লবীদের ফাঁসি দেওয়া হয়েছিল। একদিন ক্ষুদিরামও এই ফাঁসিতে ঝুলেছিল। গায়ে কাটা দিয়ে উঠছে। এখানে সব আলিপুর জেলে শহীদদের তালিকা রয়েছে, কারা কারা ফাঁসি গেছে। কানাইলাল দত্ত, সত্যেন্দ্রনাথ বসু, বীরেন্দ্রনাথ দাশগুপ্ত, গোপীনাথ সাহা, প্রমোদ রঞ্জন চৌধুরী, অনন্ত হরি মিত্র, দীনেশ গুপ্ত, রামকৃষ্ণ বিশ্বাস, দীনেশ মজুমদার। এটা হচ্ছে পোস্টমর্টেম রুম। মৃত্যুর পরে ডাক্তাররা এখানে পরীক্ষা করত যে মানে মারা গেছে কি না, ময়না তদন্ত হতো এখানে। ফাঁসির আগের দিন কয়েদিদের এই কুঠুরিতে এনে রাখা হতো, আর এখানেই তাদের শেষ ইচ্ছা পূর্ণ করা হতো। যার যেরকম ইচ্ছা, কারোর খাবার ইচ্ছা পূরণ করা হতো, কারোর বাড়ির লোকদের সঙ্গে দেখা করার শেষ ইচ্ছা পূর্ণ করা হতো। মধ্যে রয়েছে নেতাজি কক্ষ, বিধানচন্দ্র রায় কক্ষ, চিত্তরঞ্জন দাস কক্ষ, যতীন্দ্র মোহন সেনগুপ্ত কক্ষ। এই কক্ষে জওহরলাল নেহেরু ছিলেন। এখানে এই কক্ষে ছিলেন গান্ধীজি, ভগৎ সিং। এই কক্ষে ছিলেন চিত্তরঞ্জন দাস। বিধানচন্দ্র রায় ছিলেন এই কক্ষে। পশ্চিমবঙ্গের ভূতপূর্ব মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় এই কক্ষে ৫ই সেপ্টেম্বর ১৯৩০ থেকে ১৬ই জানুয়ারি ১৯৩১ পর্যন্ত ছিলেন। পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ডক্টর এটা
হচ্ছে নেতাজি কক্ষ। 23শে জানুয়ারি 1930 থেকে 23শে সেপ্টেম্বর 1930 পর্যন্ত এই কক্ষে নেতাজি ছিলেন। এটা দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের কক্ষ। এটা হচ্ছে দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্তর কক্ষ। এপ্রিল 1930 এবং 22শে অক্টোবর 1932 হইতে 5ই জুন 1933 পর্যন্ত এই কারাকক্ষে তিনি ছিলেন। জওহরলাল নেহরু 17ই ফেব্রুয়ারি 1934 থেকে 7ই মে 1934 পর্যন্ত এই কক্ষে ছিলেন। জওহরলাল নেহরু যখন এই কক্ষে ছিলেন তখন তার মেয়ে ইন্দিরা গান্ধী তাকে দেখতে আসতেন আর এই জায়গায় বসে অপেক্ষা করতেন বাবার জন্য। এটা হচ্ছে যারা জেলে বন্দি থাকতো তাদের গোডাউন, খাবার টাবার থাকতো এই যত। এটা ছিল একটা ওয়াচ টাওয়ার। আলিপুর জেলের ঠিক মাঝখানে এটি আছে। এর ওপর থেকে পুরো জেলটাকে ওয়াচ করা যেত। এটাই তো ওখানে এটা হচ্ছে নজরুল কক্ষ। এই রুমেই নজরুল বন্দী ছিলেন। কি বিশাল এলাকা নিয়ে এই আলিপুর জেলটা। জেলের ভেতরে জীবন কেমন চলতো সেগুলোই এখানে দেখাচ্ছে।
জেলের ভেতরে কয়েদিরা কীভাবে জীবনযাপন করত এখানে সেটাই দেখানো হয়েছে। আমাদের যে পারতেই হবে। স্বাধীনতা সংগ্রামের নানান কাহিনী এখানে শোর মাধ্যমে দেখানো হয়। এটা ছিল জেলের হাসপাতাল। কয়েদিরা অসুস্থ হয়ে পড়লে বা তাদের কোনো রকম শরীর টরীর খারাপ হলে পরে এই হাসপাতালে এনেই তাদেরকে ট্রিটমেন্ট করা হতো। এখানে এইভাবে কয়েদিদের দিয়ে কাজ করানো হতো।